চৈত্রের শুষ্ক দিন, সকালের এই প্রহর অপূর্ব মিষ্টি। ঝরঝরে রোদ্নস্নাত আকাশে গাংচিলের আনাগোনা। পুষ্পিতা সেই উড়ন্ত চিলের ডানা দুটো দেখল খুব মন দিয়ে। চোখে মুখে কাঙ্ক্ষিত কিছু স্বপ্ন, অন্তপটে সাজানো কতক সুশ্রী কল্পনার আলিঙ্গন। কি স্বাধীন ওরা, কি সুখী। কোথাও শাসন নেই, বারণ নেই, কেউ নিশ্চয়ই বকে না, ধমকায় না। পুষ্পিতা আনমনা হয় সাদা ওই আকাশে চেয়ে। মানসপাটে ভাসে শৈশবের কিছু স্মৃতি, কিছু সুন্দর মুহূর্ত, যা কোনোদিনও ঘটেনি আর ঘটবেও না। তেমনই এক প্রত্যাশিত কাঙ্ক্ষিত জীবনের ছবি নিয়ে ভাবুক তার বক্ষস্থল কেঁপে কেঁপে ওঠে। মায়ের মুখ মনে আছে পুষ্পিতার। সালমা বেগমের সঙ্গে একটি ছবি আছে ওনার অ্যালবামে। সেখানেই বাবা মা দুজনকে দেখেছে। মনির কাছে ওর আসার সঠিক বয়স কত তা মনে নেই, তবে বুঝতে শেখার পর থেকে ওই মমতাময়ী নারীটি তার সামনে পাওয়া। ছবিতে দেখা মা বাবাকে নিয়ে বিস্তর এক জল্পনা সাজালো পুষ্পিতা। ছোট্ট সে ছুটছে, পেছনে ভাতের থালা নিয়ে তার মা। আদুরে কণ্ঠে চোখ পাকিয়ে বলছে, এই মেয়ে খেয়ে নে, দুষ্টুমি করে না। পুষ্পিতা শুনছে না। ছোট্ট নির্মল মুখে তার খিলখিলে ফুরফুরে হাসি। বাবা এলেন হঠাৎ, ওকে কোলে তুলে ফেললেন, দুগালে দুটো চুমু খেয়ে ডাকলেন, আমার মা। পুষ্পিতা পেল্লব হাত বাবার গলা জড়িয়ে ধরে। মা খাবার মুখে পুরল এই সুযোগে। ইস, কি সুন্দর এক দৃশ্য। পুষ্পিতার চোখ ভিজে ওঠে। যা হয়নি, হবে না, সেসব ভেবে হৃদয়ের আশেপাশে ছেয়ে আছে অমানিসার বান। আচ্ছা, এমন হলে কি খুব ক্ষতি হয়ে যেত? কেন বাবা এত নির্মম? একটা দুধের শিশুকে এতিমখানায় দিয়ে আসতে তার কি মায়া হয়নি? তার বুক পড়েনি? কেন মা বেঁচে রইলেন না? কেন ভাগ্য ওকে বোঝা করল অন্যের? মিথিলা, রাহাত, খোরশেদুল আর মনিকে একসাথে দেখলে ওর ভারী লোভ হয়। এমন একটা সুন্দর গোছানো পরিবার কি হতে পারতো না ওর? পুষ্পিতার বুক ফুঁড়ে লম্বা ব্যথাতুর নিঃশ্বাস এলো বাহিরে। ভেজা চক্ষুদ্বয় ফিরল শূন্য অম্বর হাতে। সেকেন্ডে মলিন বাতাসে শুকিয়ে গেল চেটচেটে অক্ষিদ্বয়। নিচে তাকালো, তারপর বাসার সামনে এই রাস্তাটা স্বল্প নির্জন, যানবাহনের মাতামাতি ততটা নেই। সে সময় মিথিলা বের হয় গেট দিয়ে। ফোন টিপতে টিপতে হাঁটছে সে। মিথিলা এবার বিবিএ তৃতীয় বর্ষে। ভার্সিটি বাসা থেকে অনেকটা দূরের পথ। ওর পরনে সালোয়ার কামিজ, মুখে মাস্ক। বাবার কড়া নিষেধাজ্ঞায় খোলা চেহারায় যাওয়ার স্পর্ধা হয়নি। দেখতে দেখতে সে রিক্সা ডেকে উঠে পড়ল। পুষ্পিতা দেখে গেল ওকে যতক্ষণ দেখা যায়। মিথিলার বিয়ে পাকাপোক্ত হয়ে গেছে। আগামী চৈত্র মাসের শেষের দিকে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। পুষ্পিতার মস্তিষ্কে পৃথিবীর পরিসর বড্ড ক্ষুদ্র। ক্ষুদ্র তার দেখাশোনার আয়তন। সেই হিসেবে জগতের সর্বাধিক সুখী মেয়েটি মিথিলা। বাবা মা, ফুটফুটে একটা আদুরে ভাই, একটি পূর্ণাঙ্গ পরিবার আছে যার। সে শুধু সুখীই নয়, সবচেয়ে ধনী। উচ্ছল কদমে পাশে এসে দাঁড়ালো রাহাত। ফর্সা গা উন্মুক্ত, ভুঁড়ির নিচে পড়েছে ছাইরাঙ্গা 3 কোয়ার্টার। সেটা আবার নেমে যাচ্ছে। রাহাত বারবার টেনে টেনে তুলছে ক্ষণে ক্ষণে। বাম হাতে ফোন। যতক্ষণ বাড়িতে থাকে ওর জ্বালায় সালমা নিজের ফোন কাছে পান না। সে এসেই ডাক ছুড়ল, এই ছোট আপু। পুষ্পিতা চমকে তাকালো। গোল চোখে চেয়ে পল্লব ঝাপটালো। ভীতকণ্ঠে বলল, কি? তোমাকে না আব্বু বারান্দায় আসতে মানা করেছিল? তাও এসেছো কেন? রাহাতের প্রশ্নে মুরব্বিয়ানা যেন কত বড় হয়ে গেছে সে। পুষ্পিতা ঠোঁট ওল্টালো, মাত্রই এলাম। আচ্ছা, যাচ্ছি এখনই। রাহাত ভীষণ চিন্তিত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বেশি এসো না। এলাকায় অনেক বড় বড় ছেলে থাকে। তোমাকে দেখলে যদি নিয়ে যায়, তখন আমি ছোট আপু পাবো কোথায়? পুষ্পিতা থেমে দাঁড়ালো, তারপর হেসে ফেলল কথাটায়। প্রতিবারের মতো ওর নরম গাল টেনে দিয়ে বলল, ওরে পাকা বুড়ো রে। রাহাত হাসল। বোনের হাত ধরে নিয়ে এলো বসার ঘরে। সোফায় বসিয়ে বলল, তোমার সাথে একটা দরকারি কথা আছে, বুঝলে? কাল থেকে বলার জন্য আমার পেট গুড়গুড় করছিল। পুষ্পিতা আগ্রহ ভরে শুধালো, কি কথা? সে মস্তক ঝুঁকিয়ে সতর্কভাবে মায়ের ঘরটা দেখে নেয়।
এই খবর পুষ্পিতা বাদে বাকিরা কেউ শুনলে যে সে আর আস্ত থাকবে না। রাহাত চঞ্চলভাবে পাশে বসল পুষ্পিতার, অথচ চাপা কণ্ঠে বলল, আমি না কাল খুব কাছ থেকে বিট্টু মাস্তানকে দেখেছি। বিট্টু মাস্তান? ভীতু পুষ্পিতা নামখানা শুনেই শক্ত হয়ে গেল। মনে পড়ল খোরশেদুলের বলা সব বিশ্লেষণ। সামান্য সিনেমায়, নাটকে মারামারি, খুনোখুনি, রক্ত দেখতে ব্যর্থ মেয়েটা আটকে উঠল সবেগে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি তুমি কি করে দেখলে? ও তোমাকে কিছু বলেনি তো আবার? আরে না, আমাকে কিছু বলবে কেন? তুমি জানো কাল কি হয়েছে? একটা লোক জোরে বাইক চালিয়ে গেছিল, তাই জন্য বিট্টু ভাই তার জামা কাপড় খুলে নিয়েছে। জাঙ্গিয়া পড়া অবস্থায় পুরো এলাকা হাঁটিয়েছে। রাহাত এবার হাসলো কুটি কুটি হয়ে, শরীর ছেড়ে দিল ফোমে। কিন্তু পুষ্পিতার একটুও হাসি পেল না, বরং মায়া হলো সেই বেইজ্জত হওয়া লোকের উপর। বলল, ছি রাহাত, একজনের অসম্মান নিয়ে তুমি হাসছো? অন্যের খারাপ দেখে কি কখনো হাসতে হয়? রাহাত হাসি থামালো সহসা, সচকিত কণ্ঠে শুধালো, তুমি রাগ করেছ? পুষ্পিতা মাথা নাড়ল। রাহাত আনন্দ চিত্তে বলতে গেল, তারপর আমি ওই বিট্টু ভাইয়ের। পথিমধ্যে পুষ্পিতা আটকে দেয়। ভাই? গুন্ডা আবার ভাই হলো কবে? হ্যাঁ ওই থাক থাক ভাইয়া, আর শুনবো না। এইরকম মানুষ এমনিতেই আমার পছন্দ নয়। যারা মানুষকে কষ্ট দেয় তারা বাজে লোক। তুমি কিন্তু বেশি ধারে কাছে যাবে না ওদের, কেমন? রাহাতের স্ফূর্ত মুখ বিবর মিয়ে গেল। কোনো রকম মাথা ঝাঁকালেও মহা চিন্তায় পড়ে গেল সে। এটুকু শুনেই পুষ্পিতার প্রতিক্রিয়া ওকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল ভাবনায়। তাহলে যে সে সকাল বিকেল দুবেলা তীব্রর কাছে গিয়ে গল্প করার কথা ভাবছিল, সেটা শুনলে কি করবে আপু? গতকাল বিকালেও করিম শাহের দোকানে গেছিল রাহাত। তীব্র তাকে আইসক্রিম কিনে খাইয়েছে, হেসে হেসে কথা বলেছে। একদিনেই সে বনে গেছে তীব্রর বিরাট ফ্যানে। মনে মনে তাকে ওস্তাদও বানিয়েছে নিজের। কিন্তু এখন কি হবে? না, এই নিয়ে আর কিচ্ছুটি শেয়ার করা যাবে না কারো সাথে। আপু তো লক্ষ্মী মেয়ে, তাই এসব পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তীব্রকে ওর মনে ধরেছে, তার সাথে একবেলা কথা না বললে চলবে না ওর। আপু জানলে দেখা গেল শেষে আর মারপিটি শেখা হবে না। এইভাবেই বন্ধুদের মারধর খেয়ে খেয়ে বড় হতে হবে তাকে। কলিং বেল বাজলো তখন। পুষ্পিতা উঠে গিয়ে দরজা খুলল। ওপাশের নারীটিকে দেখেই সালাম দিল প্রথমে। মৃদু হেসে বলল, আসুন আন্টি। রেহানা খাতুন রাহাতদের আগের বাসার পাশের ফ্ল্যাটে থাকতেন। পুষ্পিতাকে দেখেই দীর্ঘ হাসি দিলেন তিনি। বললেন, কেমন আছো মা? ভালো আছি, আপনি কেমন আছেন? তিনি ভেতরে ঢুকতে ঢুকতে জানালেন, ভালো। তোমার খালা কোথায়? আপনি বসুন, আমি খালাকে ডেকে দিচ্ছি। রাহাত আর বসল না, প্যান্ট টেনে হেলে দুলে কামরায় চলে গেল। সালমা বেগমের সেলাই মেশিনের খটখট শব্দটা থামল। কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন বাহিরে। ভদ্র মহিলাকে দেখেই বললেন, আরে ভাবি যে, কি খবর আপনার? খবর তো আপাতত ভালো ভাবি। এত ভেতরের দিকে বাসা নিয়েছেন, খুঁজেই পাচ্ছিলাম না। যে ঠিকানা দিয়েছিলেন রিক্সাওয়ালাও চিনছিল না ঠিকমতো। কি মুসিবত বলুন তো? হ্যাঁ, ওই যে আপনার ভাইয়ের অফিসটা কাছে তো, তাই এখানে আসা। সে আপনাদের সুবিধা হলেই হচ্ছে। আচ্ছা যাকগে, আমার ব্লাউজ দুটো হলো ভাবি? একটা করেছি ভাবি, আর একটা বাকি আছে। রেহানা খাতুন চটে গেলেন এবার। এখনও একটা বাকি? সেই কবে বানাতে দিয়েছিলাম। আপনার তো কাল দেওয়ার কথা ছিল। এখন আমি আমার ভাইজির বিয়েতে কি পরব? আসলে হুট করে বাসা পাল্টালাম তো। আবার কাল মিথিলাকে দেখে গেল ছেলেপক্ষ। কাজের চাপে মেশিনে বসতে পারিনি। আমাকে আজকে রাতটা দিন, কাল দুপুরের আগেই পাবেন। এটা তো কোনো ভদ্র মানুষের কথা হলো না। আপনি আজ দেব কাল দেব বলে আমাকে অনেক ঘোরাচ্ছেন। দুটো ব্লাউজ বানাতে এতদিন লাগে? মজুরি কি 1 টাকাও কম দেই নাকি আমি? নির্ঘাত আমারটা রেখে অন্যদেরটা আগে বানাচ্ছিলেন। তা না হলে ওই বাসায় বসে বানাতে দিয়েছিলাম, আর এই বাসায় এসে নিতে হচ্ছে। আবার কাল আসবো বলি এত রিক্সা ভাড়া কি আপনি দেবেন? রাগে দাঁড়িয়ে গিয়েছেন রেহানা। সালমা বেগম শান্ত করতে বললেন, রাগ করবেন না ভাবি, আমি কাল সকালেই পাঠিয়ে দেব। কাল সকাল না ভাই, গায়ে হলুদ দুপুরে। আপনি আজ সন্ধ্যার মধ্যেই বানিয়ে দেবেন। সন্ধ্যার মধ্যেই? সন্ধ্যার মধ্যেই?
হ্যাঁ, পাশের এলাকায় আমার মেয়েদের বাসা, এখন সেখানেই যাচ্ছি। এসে যেন দেখি হয়ে গেছে। আপনার কাজ ভালো, আর ভালো করে জামা কাপড় বানান। তা না হলে যাদের কথা কার্যের ঠিক নেই তাদের কাছে রেহানা খাতুন ঘেঁষে না, বুঝলেন? বসবে? রেহানা খাতুন কথা শোনার প্রয়োজন বোধ করেননি, বেরিয়ে গেলেন তেজি পায়ে। সালমা খাতুন দীর্ঘ শ্বাস ফেললেন, শুকনো মুখে বসলেন চেয়ারে। হাতে এত কাজ, সন্ধ্যার মধ্যে পারবেন করে দিতে? না দিলে তো আবার কথা শোনাবেন মহিলাটা। অবশ্য উনি কমই শুনিয়েছেন, এর থেকেও আরও কত কি শোনায় অনেকে। তাদের পারিবারিক অবস্থা সচ্ছল। খোরশেদুল মোটা মাইনে পান, যা দিয়ে সব আরামসে চলে। এসব জামাকাপড় সেলাইয়ের কাজ করার দরকার ছিল না, শুধুমাত্র পুষ্পিতার জন্যই। খোরশেদুলের চোখে মেয়েটা বোঝা, ঘরের বাড়তি লোক। শুরু থেকেই তার সাফ সাফ বাক্য ছিল, বাড়িতে কুকুর পুষলেও মানুষ খেতে দেয়, তাই ওকে খাওয়াবো, কিন্তু এর বেশি ওর পেছনে কোনো খরচ করতে আমি পারবো না। পড়াশোনা তো হবেই না, অন্যের মেয়েকে শিক্ষিত করে আমার কী লাভ? এত নষ্ট করার মতো টাকা নেই আমার। সালমা বেগম সেদিন যোগ্য জবাব দিতে পারেননি, কেবল বিমূঢ় আহত চোখে চেয়েছিলেন স্বামীর দিকে। শেষে বলেছিলেন, ওর সব খরচ আমার, তুমি শুধু মেয়েটাকে থাকতে দিও, তাহলেই হবে। কিশোরী বয়সে দুই বোন একসাথে টেইলার্সের কাজ শিখেছিলেন। ওনাদের মা নিতান্তই শখের বসে শিখিয়েছিলেন এই কাজটা মেয়েদের। সেই দিন পুষ্পিতার জন্য ওইটুকুই কাজে দিল। এ নিয়েও খোরশেদুলের ছিল চরম আপত্তি। তার মতো মন্ত্রণালয়ে কর্মরত একজন লোকের স্ত্রী আশেপাশে মানুষদের জামা কাপড় সেলাই করবে, কিন্তু যুক্তিতর্কে পেরে উঠলেন না সেবার। সেই থেকে সালমা বেগম পুষ্পিতার পড়ার খরচটুকু এই দিয়েই চালাচ্ছেন। কিন্তু এই যোগান যে আহামরি হচ্ছে না, শহরের স্কুল কলেজে পড়ার মতো সচ্ছলতায় কুলোচ্ছে না। ওই জন্যে মিথিলা আর রাহাতের মতো ভালো উন্নত স্কুল চোখে দেখেনি মেয়েটা। ওদের মতো কোচিং টিচার কিচ্ছুই পায়নি। সালমার ভেতরটা এ নিয়ে আক্ষেপে ফেটে যায়। মেয়েটা যখন শক্ত অঙ্ক কষতে গিয়ে হিমশিম খেত, ছুটে এসে জিজ্ঞেস করত, মুনি এটা কিভাবে করব? বুকটা ছিঁড়ে যেত তার। তার ওপর দুই বাবা আর মেয়ের নীরব অত্যাচার তো আছেই। মিথিলা ওকে নিজের চেয়ার টেবিলে বসতে দেয় না, শব্দ করে পড়তে পারে না। তারা বিরক্ত হয়। পুষ্পিতা পড়তে বসলেই চলে হাজারটা কাজের হুকুম। সালমা বেগম তর্ক করতে করতে হাঁপিয়ে যান। আর কত বোঝাবেন? যাদের বিবেক থেকেও নেই তাদের বোঝানো অসম্ভব। পুষ্পিতা অতটুকু সময়ে নিরিবিলি পড়তে পারে যেটুকু সময় বাবা মেয়ে ঘরে থাকে না। তাই যা পারে, যা রেজাল্ট করে, সব নিজের চেষ্টায়। সালমা বেগমের ধ্যানের সুতা ছিঁড়ল একজোড়া কোমল হাতের স্পর্শে। পুষ্পিতা মেঝেতে বসে হাঁটু আঁকড়ে ধরে আছে ওনার, মাথাটা গুজে দিয়েছে কোলে। নাক টানার আওয়াজ পেতেই সালমা উদ্বেগ নিয়ে ওর মুখ তুলে তাকালেন। কাঁদছিস কেন মনি? পুষ্পিতার দীঘল আঁখি টলমলে, বেজা গলায় বলল, আমার জন্য সবাই তোমায় কথা শোনায় মনি। কে বলল তোর জন্য শোনায়? আমি জানি তুমি আমার জন্যই এত কিছু করছো মনি। আমার সামনে কেউ তোমাকে কিছু বললে আমার খুব কষ্ট হয়, রাগ হয় নিজের প্রতি। তুমি এসব ছেড়ে দাও মনি, দরকার নেই আমার লেখাপড়ার, আর পড়বো না আমি। সালমা বেগম এবার ক্ষেপে বললেন, এক চোর মারবো? এসব কি কথা? তুই পড়াশোনা ছাড়বি বলেই এমন খাটছি এত বছর? পুষ্পিতার অশ্রু কপল ছিল। কিন্তু সবাই যে কথা শোনায় তোমাকে, খালু জানো তো কত কি বলে। এত অশান্তি কেন সইবে আমার জন্য? বলুক, ওসব আমার গায়ে লাগে না। তুই আমার পেটের মেয়ে হলে কি এদের জন্য এসব থামিয়ে দিতাম? তাহলে এখন কেন থামাবো? যে যা পারে বলে যা কামায়। শুধু তুই নিজের জায়গায় স্থির থাকিস পুষ্পিতা। মনে রাখবি, তোর জীবন বাকি 5 জনের মতো সুগম নয়। এত সহজে যদি হার মানবি, তাহলে তুই কেমন যুদ্ধ করলি এতদিন? আমি চাই যে তুই অনেক পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি, নিজের পরিচয় বানাবি। কেউ তোকে বোঝা বলবে না, খারাপ কথা বলে কষ্ট দেবে না। সেসবের জন্য যা সহ্য করার আমি করব। খবরদার, আর পড়াশোনা ছাড়ার কথা একদম মুখে আনবি না, মনে থাকবে? পুষ্পিতা ঠোঁট চেপে দৃষ্টি নামালো। সালমা গাল মুছিয়ে দিয়ে বললেন, বোকা মেয়ে, কাঁদলে কি সব কিছুর সমাধান হয়? বর্তমান পৃথিবীতে তোর মতো নরমদের কোনো দাম নেই রে মা, শক্ত হতে শেখ। আচ্ছা,
কাজ ঠিকঠাক না হলে সবাই তো কথা শোনাবেই। তুই যদি স্কুলে পড়া না পারিস স্যার তোকে বকে না? পুষ্পিতা আস্তে মাথা দোলালো। এই যে তোর খালু যান অফিসে যান, সেখানে 19-20 করলে বস তাকে বকে না? পুষ্পিতা বলল, তাহলে এগুলো ধরতে নেই, আর তোকে এসব ভাবতেও হবে না। একদিন পর রেজাল্ট বের হবে, তারপর তুইও ভার্সিটিতে যাবি, লেখাপড়া শেষ করে চাকরি করবি। যারা তোকে আশ্রিতা বলে খোঁচা দেয় তাদের দেখিয়ে দিবি, পারবি না? পুষ্পিতা ওনার হাত দুটো মুঠোয় নিয়ে বলল, তুমি পাশে থাকলে সব পারবো আমি। সালমা বেগম এবার মুচকি হাসলেন, মাথায় হাত বুলিয়ে টেনে নিলেন তার পক্ষে। আমি সবসময় তোর সাথে আছি রে মা। পুষ্পিতা মিশে রইল ওই বুকে। একটু আগে মায়ের জন্য করা মন খারাপ নির্নিমেষ মুছে গেল। সালমা বেগমের শরীর থেকে ছুটে আসা স্নেহের ঘ্রাণে জুড়িয়ে গেল তার অন্তপুর। কে বলেছে মা নেই ওর? কে বলেছে ও অনাথ? এই তো ওর মা। এই যে। শাফিনের মুখের দশা করুন, চোখ মুখের অবস্থা ভালো নয়, কাদো কাদো চেহারা। চিন্তায় কেমন ফ্যাসফেসে শ্বাস নিতে নিতে তীব্রর পাশে এসে দাঁড়ালো ছেলেটা। তীব্র এক পলক চাইল ওর দিকে। তার দলবলের মধ্যে শাফিন সব থেকে ঘনিষ্ঠ। সামনের দিক ফিরে বলল, এই অবস্থা কেন? নাহিদের মতো কি তোর গার্লফ্রেন্ডও ভেঙে গেছে রে? পাশ থেকে সশব্দে হেসে উঠল সবাই। মজা পেয়েছে ওরা। শুধু নাহিদ গাল ফোলালো, ঠোঁট ওল্টালো শিশুর ন্যায়। কিন্তু শাফিনের মুখ বিবরে পরিবর্তন দেখা গেল না, বরং চেহারায় মেঘ ঘনালো আরেকটু। মিরাজ বলল, কাল লেট পার্টি করেছি মামা, কি ঝাক্কাস ক্লাব, ফোন তোলনি, মিস করেছ? শাফিন জবাব দিল না, মর্মাহতের ন্যায় আওড়ালো, আম্মু খুব অসুস্থ রে বিট্টু, কাল রাতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সারা রাত হাসপাতালে ছিলাম আমি, সকালে বাড়িতে রেখে এই এলাম এখানে। সবার হাসি খুশি মুখশ্রী উবে গেল অমনি। তীব্র তটস্থ নজরে চেয়ে বলল, কিছু জানাসনি কেন আমাদের? মাথা কাজ করছিল না, বোনটা এতই কাঁদছিল, আমিও প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। আম্মুকে এত অসুস্থ কোনোদিনও দেখিনি, হয়তো বুঝতে দেয়নি আমাদের। কাল প্রথম ফিল করলাম বেঁচে থাকতে মাথার ওপর বট বৃক্ষটা খুব দরকার রে। আজ বাবা থাকলে হয়তো। শাফিন থামল, গলা ধরে এসেছে ওর। তীব্র বলল, এখন কি অবস্থা তোর মায়ের? ভালো না, দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, খুব দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট না করতে পারলে বাঁচানো যাবে না। বলতে বলতে কেঁদে ফেলল ছেলেটা। আরমান বলল, তাহলে ব্যবস্থা কর, দেরি করছিস কেন? অনেক টাকার ব্যাপার, দেশে হবে না, ইন্ডিয়ার অ্যাপোলো সাজেস্ট করেছেন ওনারা। আর ওটা তো কেমন ডাকাত হাসপাতাল জানিসই, 1,05,000 টাকা ছাড়া নড়তে পারবো না। আর এই মুহূর্তে 5 লাখ টাকা আমার কাছে অনেক কিছু। মিরাজ উৎকণ্ঠিত হয়ে বলল, এখন তাহলে উপায়? শাফিন হতাশ কণ্ঠে বলল, জানি না রে, বাইকটা বেচে দেব ভাবছি, ওটা দিয়ে যা পাবো আপাতত তাই দিয়ে চালানোর চেষ্টা করব। কথাটা বলেই থামল শাফিন। শ্বাস টানার আগেই তীব্রর ঠাস করে একটা চড় মারল ওর গালে। শাফিন চমকে গেছে, ভ্যাবাচ্যাকা খেয়ে গাল ধরে বসে আছে। বলল, কি করলাম আমি? তীব্র নিশ্চুপ, গাড় বাঁকালো মিরাজের দিকে। এ মাসের চাঁদা তুলেছি? হ্যাঁ, সে তো 1 তারিখে উঠিয়েছি, সবটা মিলে উড়াদুরা খরচও করে ফেলেছি পার্টি করে। তীব্র দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ায়, ভাবে কিছু একটা। প্যাকেট থেকে সিগারেট তুলতে গিয়ে দেখলো প্যাকেটটা খালি। আরমানকে বলল, সিগারেট আনা তো। তোর ভাই দামি সিগারেট, করিমের দোকান তো এখন বন্ধ, অন্য দোকান থেকে আনবো। ঠিক আছে, নিয়ে আয়। আরমান রাস্তার ওই পারের দোকানে গেল। সে ওদের দল বলে নাম লিখিয়েছে নতুন। দোকানদার চিনতেন না, বললেন, টাকা? সে চিল্লায় ডাকলো, বিট্টু টাকা। নাম শুনেই দোকানদারটা ভয় পেয়ে গেলেন। তীব্রর ঘোলাটে নজর তাক করলো তার দিকে। ঠান্ডা গলায় শুধালো, তোর টাকা লাগবে? লোকটি শশব্যস্ত বললেন, না না ভাই, আপনার লোক বুঝিনি, লাগবে না। আরমান ঠোঁট চেপে হাসল। রাস্তা ডিঙ্গিয়ে ফিরে এলো তার কাছে। আস্ত প্যাকেট ছিঁড়ে সিগারেটের তামাটে মাথা ধরালো নিচ থেকে, বাড়িয়ে দিল তীব্রর দিকে। শাফিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে তখনও বোকা বোকা চোখ ফেল ফেল করছে। চর কেন খেয়েছে বুঝতে পারছে না সে। ও তো খারাপ কিছু বলেনি। একটুখানি কষ্টের কথা শেয়ার করাতে মারল কেন বিট্টু ওকে?
সাদাতের ধোয়ার কবলে তীব্র নাক মুখ ঢেকে যায়। সুতনু বখাটের ঠোঁটে জল জল সিগারেটে সৌন্দর্য ফোটায় দ্বিগুণ। ফোন বাজলো তখনই। রিংটনের কড়া শব্দ ভেসে এলো তার কানে। জিপের সিট থেকে ফোনটা এনে এগিয়ে দেয় মুশফিক। তীব্র স্ক্রিনে চাইল আর ফোনটা ধরল। কোথায় তুমি? যেখানে থাকার কথা। বাঁকা উত্তরে জমশেদ নাক ফোলালেন। একটু থেমে শান্ত কণ্ঠে বললেন, এখনই একবার আমার অফিসে আসতে পারবে? কথা ছিল তোমার সাথে। ঠিক আছে, আসছি। লাইনটা কাটল তীব্র। উৎসুক দলের দিকে চেয়ে জানালো, মন্ত্রীমশায়ের কল, দাওয়াত দিয়েছেন অফিসে। মিরাজ বলল, আমিও যাই তোর সাথে? তীব্র বলল, ঠিক আছে আয়। মিরাজ জিপের দরজা খুলে ভদ্রের ন্যায় বসল। অথচ স্ট্যান্ড ধরে লাফ দিয়ে ভেতরে ঢুকলো তীব্র। এই সময়টায় তাকে মনে হলো কদম্বিনীর কোল ঘেঁষে ছুটে চলা দাপুটে এক বাজ পাখি। জামশেদ তালুকদারের কেবিনের সামনে আসতেই গার্ড এসে থামালেন তাদেরকে। বাধা পেয়ে থামলো ওরা। তীব্র ব্রু বাঁকালো। গার্ড নম্র গলায় বললেন, স্যার, কেবিনে যেতে হলে আগে বড় স্যারের অনুমতি নিতে হবে। তীব্র নিরুৎসাহিত। তোর স্যার আমায় ডেকেছে, আমি এসেছি। এখন অনুমতি নেব কি নেব না সেটাও আমি বুঝব। কিন্তু তার কথাটা সম্পূর্ণ হলো না। তীব্র উচ্ছিষ্টের ন্যায় লোকটির বুকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। তিনি পিছিয়ে গেলেন 2 কদম। তীব্রর চোখ মুখ দেখে ফের কিছু বলার সাহস হলো না লোকটির। জামশেদের বড়সড় কেবিন, 2 দেয়ালে 2টো এসি ঝুলছে। পেছনে ঝুলছে দেশের প্রধানমন্ত্রী আর তার পিতার ছবি। টেবিলে রাখা নেমপ্লেটে লেখা স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার। হাতের বাঁ পাশে রাখা বাংলাদেশের পতাকার ক্ষুদ্র একটা ভাস্কর্য। মনোযোগ সমেত কিছু লিখছিলেন তিনি। এর মধ্যেই দরজা এলো তীব্র। 2 আঙ্গুল দিয়ে টোকা দিলেন কাছে। জামশেদ মুখ তুললেন। ছেলেকে দেখে চেহারা বদলালো না তার। টোকা শুনেই বুঝেছেন এটা কে। আজ অবধি যতবার তীব্রর আগমন ঘটেছে ভদ্রভাবে হয়নি। ন্যূনতম সভ্যতা ছেলেটা শেখেনি। তিনি লেখা বন্ধ করলেন, কণ্ঠ গম্ভীর করে বললেন, এসো। তীব্র ঢুকল। সোজা টেবিলের কাছে এসে বলল, অফিসের লোকদের একটু ভদ্রতা শেখাবেন। কার সাথে কি বলতে হয় ওরা জানে না। এখানে আমার অসম্মান হলে আমি কিন্তু অনুরোধ করে মরে গেলেও আর আসবো না। জামশেদ জবাব দিলেন না। আশ্চর্য হলেন ভেতর ভেতর। যার নিজের মধ্যে ভদ্রতার ছিটে ফোটা নেই সেই আবার অন্যকে নিয়ে কথা বলে। পেছনে মিরাজকে দেখে ব্রু কোচালেন আর শোধালেন, ওটাকে? মিরাজ গুটিয়ে এলো। এমনিতেই ওর ভয় লাগছে এখানে আসার পর থেকে। চারদিকে এত পুলিশ গার্ড, জীবনেও কোনো মন্ত্রীর অফিসে সে আসেনি। আমার বন্ধু, তীব্র বলল। জামশেদের ব্রু মসৃণ হয়। তীব্রর বন্ধুদের নমুনা তার জ্ঞাত। এই তো, চেহারার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। মিরাজ অস্বস্তি সমেত হাত উঁচিয়ে সালাম দিল। তিনি উত্তর দিলেন না বোধ হয়। তবে গমগমে গলায় বললেন, শার্টের বোতামটা লাগাও। মিরাজ থতমত খেয়ে গেল। তৎপর হাতে এলোমেলো শার্টের বোতামগুলো লাগালো। একবার চাইল তীব্রর দিকে। ওর থেকেও তার বোতাম একটা বেশি খোলা। ফর্সা বক্ষপট একেবারে হা করে চেয়ে আছে। ভাবলো ওরটাও লাগিয়ে দেবে কিনা। হাত দুটো সুরসুর করলো। পরক্ষণে দমালো নিজেকে। দাঁড়িয়ে থাকতে চাইল নিশ্চুপ। জামশেদ তাতেও বাদ ছেদে বললেন, তুমি বাহিরে গিয়ে দাঁড়াও, তীব্রর সাথে আমার কথা আছে। মিরাজ প্রশ্ন নিয়ে চাইল, কি করবে? তীব্র চোখ দিয়ে বোঝালো, যা। গার হেলালো সে। বিনা বাক্যে বেরিয়ে গেল মিরাজ। জামশেদ চেয়ার দেখালেন, বসো ওখানে। তীব্র বলল, লাগবে না। জামশেদ চৌধুরী বললেন, বসলে কি সমস্যা? তীব্রর মুখে চুইংগাম চিবোতে চিবোতে বলল, আমার বসার স্টাইল আপনার পছন্দ হবে না। আপনি বলুন, আমি শুনছি। জামশেদ ছোট্ট একটা শ্বাস ফেললেন আর শুধালেন, বাড্ডার সাবেক এমপি সিকাদ্দারকে চেনো? না। নামও শোনোনি? না। দেখেছিল তো একবার, সেটা মনে নেই আমার কাছে। কাজের কথা বলুন। তোমাকে ওর কাছে যেতে হবে। গিয়ে? জামশেদ বিরতি নিলেন। খানিক চুপ থেকে বললেন, গত মাসে এএসপি কামরানের একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়েছিল। ওকে সাসপেন্ড করার মতো অবস্থা হয়েছিল, কিন্তু আমার জন্য ওর চাকরিটা বেঁচে যায়। সেই সময় ওর সাথে কথা হয়েছিল আমার। সেখানকার একটা রেকর্ডেড ক্লিপ সিকান্দারের হাতে পড়েছে। কিভাবে পেয়েছে সেটা জানি না। ও সেটা নিয়ে আজ 3 দিন ধরে আমাকে ব্ল্যাকমেইল করছে। মোটা অঙ্কের টাকা চাইছে, সাথে ওর অবৈধ মালামাল পাচার করার সহযোগিতাও চাচ্ছে।
তা না হলে হুমকি দিচ্ছে ক্লিপ নেটে ছড়িয়ে দেবে। আর একবার সেটা পাবলিকের কাছে চলে গেলে বুঝতেই পারছো কি হবে। জামশেদ যতটা গুরুতর ভঙ্গিতে কথাগুলো বললেন, তীব্রের উপর লেশমাত্রও তার প্রভাব পড়ল না। বিদ্রুপ করে বলল, সোজাসুজি বললেই তো হয়, আপনার ঘুষ চাওয়ার সিক্রেট আটকা পড়েছে সেখানে। জামশেদ চোখ নামালেন। ছেলের কাঠখোট্টা কথাবার্তায় বিরক্ত হলেন কিছুটা। তীব্র ঠোঁটে চটচটে হাসি বলল, এখন সিকান্দারের থেকে ওই ক্লিপটা উদ্ধার করে আমাকে আনতে হবে, সেটাই তো? মাস্তান ছেলেকে পছন্দ করেন না, অথচ তার মাস্তানির সুবিধা নিচ্ছেন। এই না হলে রাজনীতিবিদ বাবা? জামশেদ রেগে বললেন, এত কথা বলতে বলা হয়নি তোমাকে। কাজটা করতে পারবে কি না সেটা শুধু বলো। আপনার হাতে অন্য অপশন আছে নাকি? কথাটা শুনে নিভে গেলেন জামশেদ তালুকদার। এই কাজের জন্য যতটা সাহস বিচক্ষণতার দরকার, তীব্রর থেকে ভালো আর কেউ নেই। থেমে থেমে বললেন, তুমি আমার ছেলে, সবচেয়ে বিশ্বাসী লোক, এরকম একটা কাজ আমি কেন অন্য কাউকে দেব? তীব্র তুচ্ছ হাসলো, তারপর বলল, আমি রোদের মধ্যে মানুষকে ভয় দেখিয়ে টাকা নেই, আর আপনি নেন এসি রুমে বসে ঠান্ডা মাথায়। অথচ দুইটাই অবৈধ। এদিক থেকে দেখতে গেলে আপনি আর আমি দুইজনই কিন্তু এক, তাই না? জামশেদ অতিষ্ঠ ভঙ্গিতে মাথার দুই পাশ চেপে ধরলেন। তার সহ্য শক্তি এই তীব্র সামনে এলে কিভাবে যেন তরতর করে বেড়ে যায়। চাইলেও সঠিক উত্তর দিতে পারেন না, চুপ করে থাকেন সব সময়। তীব্র নিজেই বলল, কাজটা আমি করব, কিন্তু শর্ত আছে একটা। জামশেদ তাকালেন। কি শর্ত? 5 লাখ টাকা লাগবে। জামশেদ দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। বেশি ঘাটালে তীব্র বেঁকে বসবে নিশ্চিত। সহজ কণ্ঠে বললেন, আবুলের থেকে চেক নিয়ে যাও। তীব্র তুষ্ট গলায় বলল, গ্রেট, আপনার কাজ কালকের মধ্যেই হয়ে যাবে। জামশেদ উত্তর দিলেন না। তীব্র বেরিয়ে গেল। তিনি চেয়ে রইলেন ওর গমন পথে, মুখ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেললেন। তীব্র যখন বলেছে কাজটা হবেই, তিনি শতভাগ নিশ্চিত তা হবেই। দরজায় টোকা পড়ায় আবুল হাসান বিরক্ত, বিস্মিত। এই অফিসে জামশেদের পরের সম্মান তার। ওনার কাজে লাগলে তাকে ফোন করে ডেকে নেন, কেবিনে আসেন না। তাহলে দরজায় এমন ঠোকাঠুকি করে এমন সাহস কার? তিনি তেতে উঁচু গলায় বললেন, এই কে রে? তীব্র দৌড় ঠেলে দিল। দেয়ালের ওপারে এসে বাড়ি খেল কাঠটা। উৎকট আওয়াজ আর ওর মুখটা দেখেই চুপসে গেলেন তিনি। তীব্র দাপুটে গলায় বলল, তোর বাপ। আবুল সবেগে উঠে দাঁড়ালেন। চেয়ার রেখে এগিয়ে এলেন ত্রত্তস্ত করে। স্যার, আপনি? আমি বুঝতে পারিনি স্যার। আসুন স্যার, আসুন। কি সৌভাগ্য, আপনি আমার কেবিনে। তীব্র ভেতরে ঢুকলো, সাথে মিরাজ। তার চোখ অফিসের কোনাকানিতে, চোখ জুড়ে বিস্ময় আর মুগ্ধতা। আবুল স্বীয় চেয়ারটা নিজের হাত দিয়ে মুছে তীব্রর দিকে এগিয়ে দিয়ে বলল, বসুন স্যার। তীব্র বসলো, পায়ের উপর পা তুলে এক হাত হাতলে রাখল। চোখ ছোট করে বলল, তোর অতিভক্তি দেখলেই আমার হাত চুলকায়। ইচ্ছে করে তোর ভোতা নাকটা এক ঘুষিতে ফাটিয়ে দেই। মিরাজ ঠোঁট চেপে হাসি আটকাতে চাইল, অথচ মুখ গহ্বর ফুরে ফিকফিকে শব্দে হাসিটা বেরিয়ে এলো। আবুল হতভম্ব হয়ে বললেন, আমি আমি কি করেছি স্যার? তীব্র সূচক শব্দ করল। সেটাই তো সমস্যা, কি করছিস না। আচ্ছা, ওসব বাদ, ফটাফট একটা 5 লাখ টাকার চেক দে তো। আবুল হাসান ব্রু কপালে তুলে বললেন, এত টাকা? হঠাৎ এত টাকা কেন স্যার? তীব্র উষ্ণ আর চোখে চাইল। তিনি ঘাবড়ে বললেন, দিচ্ছি স্যার, দিচ্ছি স্যার। মুখ কালো করে চেক আনলেন তিনি। তীব্রর দিকে বাড়িয়ে দিলেন বিনয়ের সহিত। সে হাতে নিয়ে উঠে দাঁড়ালো। একবার দেখলো টাকার অঙ্কটা ঠিক আছে কিনা। তারপর আবুলের দিকে তাকালো। আচমকা বিক্ষিপ্ত এক দানবীয় থাপ্পড় সপাটে বসালো ওনার গালে। শক্তপোক্ত চরে আবুল ছিটকে গিয়ে পড়লেন পাশের চেয়ারের ওপর। বাম চোখের চশমার গ্লাসটা ভেঙে খসে পড়ল ফ্লোরে। প্রকাণ্ড হকচকিয়ে চাইলেন তিনি। ভয়ার্ত গলায় বললেন, টাকা তো ঠিকই দিলাম স্যার। তীব্র সেই চেয়ারের ওপরে পা তুলে দেয়, ঝুঁকে যায় হাঁটুর উপর, অলস ভঙ্গিতে জানায়, টাকার জন্য নয় রে, মারটা তোর সাহসের পুরস্কার। তীব্র রাজা তালুকদারকে প্রশ্ন করলি উপহার নিবি না? আবুল হাসান ঢোক গিললেন, কোনো মতে সোজা হলেন, কণ্ঠ নরম করে আবেগ জড়িয়ে বললেন, আমি তো আপনার বাবার বয়সী স্যার। তীব্র বক্র হাসল। মিরাজের দিকে চেয়ে দেখল সেও হাসছে। তারপর ফিরে বলল, দাদার বয়সী লোককে পেটানোরও রেকর্ড আছে আমার কাছে, ডেমো দেখবি? আবুল হাসান শঙ্কিত চেহারায় মাথা নাড়লেন।
দুই পাশে। তীব্র ওনার গাল চাপড়ে বলল, ভয় পাস না, আজ আর মারব না তোকে, তুই আমার বাবার পোষা বিলাই, মেও মেও করবি, লেজ নাড়াবি, বাস। এর একদণ্ড বেশিও করিস না কিন্তু, বলে দিলাম। আঙ্গুল উচালো সে, ছুড়ল নীরব শব্দহীন গর্জন। তীব্র হাঁটা ধরল। মিরাজ দাঁত মেলে হাসছে, কাণ্ডগুলোই ভীষণ মজা পেয়েছে ও। আবুলের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, ঠিক হয়েছে। এদিকে আবুলের সেই হাসি, কথা আর তীব্রর পিঠের দিকে চেয়ে জ্বলন্ত শিখার ন্যায় টকবক করে জ্বলল। ভেতর ভেতর পুষলেন আগ্নেয়গিরির উত্তপ্ত সীমাশূন্য দগ্ধ লাভা। ছোটোখাটো তবে আকস্মিক থাপ্পড় খেয়ে শাফিন থ মেরে বসে আছে। এমনিতেই ওর মন খারাপ, মায়ের চিকিৎসা কিভাবে করাবে তা নিয়ে মাথায় এলোমেলো। বাবার পেনশনের টাকায় কোনো রকমের সংসার চলে, ওর নিজের তো ইনকাম নেই বললেই চলে। বিট্টুর সঙ্গে থেকে যা কামায় তা খরচ হয় নিমিষে। শাফিনের মস্তিষ্কে হঠাৎই বিবর্ণ বাস্তব সাঙ্গপাঙ্গ সমেত হানা দিল। বোনটা বড় হচ্ছে, বিয়ে দিতে হবে একদিন, কিভাবে কি করবে ও? সারাদিন রংবাজি করলে তো আর সঠিক সুরাহা হবে না। ওর কি আবারও একটা চাকরির জোগানে নামা উচিত? কিন্তু নেমেছিল তো একবার। ঘুষ ব্যতীত কেউ কাজ দিতে রাজি হয় না, যেখানেই যায় লাখ লাখ টাকা ডিমান্ড করে। সেসবের প্রতি বিতৃষ্ণা হয়েই তো এই পথে নামলো। আড্ডাবাজি, মারামারি, এসবের মধ্যে অন্যরকম সুখ। পাশে বসা সবাই গল্পে ব্যস্ত। সামনে দিয়ে এক স্কুল পড়ুয়া মেয়ে গেলে আরমান সিটি বাজালো। মুশফিক বলল, পিচ্ছি মেয়ে, বউ হবা? মেয়েটি কোনো কথা বলল না, তাকায়ও নি ওদের দিকে, চুপচাপ মাথা নুইয়ে হেঁটে চলে গেল। তাদের প্রমোদ কণ্ঠস্বর আজকে শাফিনের ওপর কোনো প্রভাব ফেলল না। সে একই রকম হতাশ ভঙ্গিতে বসে রইল। এর মধ্যেই তীব্রর জিপটা এসে ভিড়ল। তখনই মিরাজ নামলো তীব্র। শাফিন একবার চোখ তুলে ওদের দেখে আবার পায়ের পাতার দিকে চেয়ে রইল। আচমকা সামনে প্যাকেট জাতীয় কিছু দেখে মুখ তুলল। চাহনিতে প্রশ্ন। তীব্র অধৈর্য হয়ে বলল, ধরবি? হাঁ করে কি দেখছিস? কি এটা? খুলে তো দেখ। এই বলে ব্যাগটা ছুঁড়ে ফেলল ওর উরুরের উপর। শক্তপোক্ত একটা জিনিস। শাফিন সহ সবাই উৎসুক হয়ে তাকিয়ে রয়েছে। সে কালো প্যাকেটটা আস্তে আস্তে খুলল। উন্মুক্ত হয় পুরো টাকার কয়েকটি বান্ডেল। চোখ বেরিয়ে আসে ওদের। শাফিন ঠোঁট ফাঁকা করে বলল, এত টাকা? তীব্রর ভাবভঙ্গি উদ্বেগহীন। বরাবরের মতন জিপের ফ্রন্টে উঠে বসল সে। সাবলীল ভাষায় জবাব দিল, 5 লাখ টাকা আছে, এবার তোর মায়ের চিকিৎসাটা হয়ে যাবে। শাফিন স্তব্ধ, বিহব্বল, এমনকি চমক মিরাজের চোখে মুখেও। তীব্র যখন চেকটা ক্যাশ করিয়েছে তখন সে বুঝতে পারেনি ও এতগুলো টাকা শাফিনকে এমনি এমনি দিয়ে দিল। ওর মন এত বড়। শাফিন স্তম্ভের ন্যায় শক্ত হয়ে বসে রইল কিয়ৎকাল। তীব্র বু উঁচু বলল, শালা, এত কি ভাবছিস? আমি থাকতে তুই তোর বাইক বেচবি? বিখ্যাত বিট্টু মাস্টারের নাম খারাপ করবি তোরা? শাফিনের দৃষ্টি মারবেল। দাঁতস্থ হতে সময় লেগেছে অনেকক্ষণ। তারপর ঝড়ের বেগে উঠে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তীব্রের উপর। কাঁধ ভিজিয়ে দিল অশ্রুতে। কান্নার ধমকে কথা বের হলো না, তবে স্পষ্ট তার কৃতজ্ঞতা। তীব্র ফোঁসফোঁস করে শ্বাস ফেলে শাফিনের পিঠে হাত বোলালো। বাকিরাও মুগ্ধ হাসিতে। মিরাজও ছুটে এসে উপর থেকে জড়িয়ে ধরল ওদের দুজনকে। ওর দেখা দেখি বাকিরাও এলো। যারা তীব্রর থেকে ছোট, কেবল তারাই সাহসের অভাবে দাঁড়িয়ে রইল। তবে বশীভূত সবার একই অনুরূপ। বখাটে বিষ্টু মাস্তানের অন্যরকম উদারমনের হদিশ পেয়ে ভীষণ আবেগে আপ্লুত বাকি সবাই। এদিকে পুষ্পিতা রেজাল্ট দিয়েছে। জিপিএ টেনে টুনে বরাবর 3.96 পেয়েছে। আর এই নিয়ে সেই থেকেই খোরশেদুল আর মিথিলার কটুবাক্যের শিকার সে। উঠতে বসতে খোরশেদুল বিদ্রুপ করছেন আর বলছেন, কি রেজাল্টের সিঁড়ি রে বাবা, এই রেজাল্ট নিয়ে নাকি আবার ভালো ভার্সিটিতেও পড়াতে চাও সালমা? রেজাল্ট হচ্ছে আমার মেয়ের 80-র নিচে আজ অবধি নম্বর পায়নি। তোমার বঞ্জিকে বরং বলো ওর পা দুয়ে একটু পানি খেতে, তাহলে যদি তোমার কষ্টটা সার্থক হয়। পুষ্পিতা লজ্জায় মাথা নামিয়ে ফেলল। পৈচাসিক তাচ্ছিল্য হাসল মিথিলা। রাহাত পুষ্পিতাকে দেখল নিঃসহায়ের মতন। যতটা আনন্দে মাংসের হাড় চিবোচ্ছিল হারিয়ে গেল সব। সালমা বেগম তপ্ত কণ্ঠে বললেন, তোমার মেয়ের প্রতিটা সাবজেক্টে টিচার দেওয়া হয়েছে। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট সে, এক্সট্রা কোচিং আর ক্লাস তো ছিলই। এত সুবিধার পরও যদি 80-র ঘরে নম্বর না পায় তাহলে সেটা লজ্জারই ব্যাপার। আর পুষ্পিতা যা পেয়েছে
নিজের চেষ্টায়। একা একা পড়েছে মেয়েটা, তাই ও সামান্য পাশ করলেও আমি খুশি হতাম। খোরশেদুলের হাসি কিছুটা কমে গেল। তিক্ত গলায় বললেন, পৃথিবীতে তুমি একমাত্র মহিলা যার নিজের থেকে অন্যের মেয়ের জন্য দরদ বেশি। তাতে তোমার সমস্যা কোথায়? পুষ্পিতার হাত আর চলছে না ভাতে। মুখে নেওয়াটুকু কাটার মতন বিঁধে রয়েছে গলার মধ্যে। এই রোজকার কলহে সে ক্লান্ত বিধ্বস্ত। রাহাত মাঝখান থেকে বলল, আম্মু, ছোট আপু যে পাশ করলো, মিষ্টি খাওয়াবে বলেছিলে না? কখন খাওয়াবে তাহলে? সালমা বেগম হাসলেন। খাওয়াবো তো অবশ্যই, পুরো বিল্ডিংয়ে খাওয়াবো ভাবছি। খোরশেদুল আগ বাড়িয়ে থমথমে গলায় বললেন, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। সালমা ব্রু কুঁচকে বললেন, তোমার কাছে কে চাইলো টাকা? ওই কটা মিষ্টি কেনার টাকা আমার কাছে আছে। মিথিলা বলল, যেই না রেজাল্ট তাতে আবার মিষ্টি। সালমা কিছু বলতে চাইলেন, পুষ্পিতা ত্রস্ত হাত চেপে ধরল ওনার। দুই দিকে তাকালেন এবং মাথা নেড়ে অনুনয় করলেন যেন কথা না বাড়ায়। থেমে গেলেন তিনি। একটু চুপ করে পুষ্পিতাকে বললেন, বিকেলে মিষ্টি কিনতে যাব আমরা, কেমন? সে চুপসে যাওয়া কণ্ঠে বলল, থাক না মনি, শুধু শুধু টাকা। পথিমধ্যেই ধমক ছুড়লেন সালমা বেগম, চুপ কর তো তুই, ওসব তোকে ভাবতে হবে না। রাহাত হই হই করে বলল, আম্মু, আমি একাই কিন্তু 20টা মিষ্টি খাবো। সালমা বেগম বলল, ঠিক আছে, খাস। খোরশেদুল অসহায় ভঙ্গিতে বসে আছে। ইচ্ছে করছে উঠে যেতে। নেহাত খাবার নষ্ট তার পছন্দ নয় বলে গাঁট হয়ে রইলেন। বিড়বিড় করে বললেন, আদিক্ষেতা। মিথিলারও একই অবস্থা, কিন্তু তার রাগটা একটু কম। রাগ হলেও ধরা দিচ্ছে না। নীরবতা নামলো খানিকক্ষণ। কিছুক্ষণ পরে খোরশেদুল নিজেই বললেন, ওকে নিয়ে বাইরে গেলে বোরখা পরিয়ে নিও, কোনো উটকো ঝামেলা যেন আবার আমার ঘাড়ে না বাঁধে। সালমা বেগম নিশ্চুপ। হ্যাঁ না দ্বিরুক্তি করলেন না কোনো। পুষ্পিতা ঢোক গিলল ভয়ে ভয়ে। ও যে বাইরে যাবে, বিট্টু মাস্তানের কবলে পড়বে না তো আবার? মেয়ে দেখলেই যারা বিরক্ত করে, তারা কি বোরকা মানবে?